বেশ কিছু সময় আগে হাল্ক হগানের সাথে ডাব্লিউডব্লিউতে কিরকম কন্ট্রোভার্সি হয়েছিল সেটা তোমরা দেখেই নিয়েছো। ফ্যান্সরা তাকে প্রচণ্ড পরিমাণে বু করছিল, তাকে প্রচণ্ড ঘৃণা করছিল। তো তারপর এমনটা শোনা যাচ্ছিল যে ডাব্লিউডব্লিউ হয়তো হাল্ক হগানকে আর তাদের কোনো রকম জায়গায় রাখবে না, একেবারে প্রায় তাকে কম ইউজ করা হবে আর বলতে পারো প্রায় ব্যান করে দেবে। কিন্তু এখন তো একটা অন্য জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে হাল্ক হগানের যে রিয়াল আমেরিকান বিয়ার রয়েছে সেটা হয়ে গেছে ডাব্লিউডব্লিউর এখন অফিসিয়াল পার্টনার। ঠিক যেমনটা লোগান পলের প্রাইম ড্রিঙ্ক, এছাড়া আরও যে সমস্ত ব্র্যান্ডের স্পন্সার আমরা দেখতে পাই ডাব্লিউডব্লিউতে, সেরকমই এখানে হাল্ক হগানের রিয়াল আমেরিকান বিয়ার, এই যে বিয়ারটা রয়েছে এটাও হয়ে গেছে ডাব্লিউডব্লিউর একটা স্পন্সার বা বলতে পারো একটা পার্টনার। হাল্ক হগানের সাথে আমরা যেটা দেখতে পেলাম তারপর তো এটা তো একটু অপ্রত্যাশিত লাগছে। আর এরপরে নিউজ হচ্ছে কার্লিটোকে নিয়ে। কার্লিটো এমনটা বলেছে যে তার এমনটা মনে হচ্ছে যে সে আর বেশি দিন হয়তো রেসলিং করতে পারবে না, তার আর কয়েকটা বছরই হয়তো বাকি আছে, কারণ তার এই চেহারা শরীর জবাব দিতে শুরু করে দিয়েছে। কার্লিটোও দেখতে গেলে বেশ পুরনো যুগেরই রেসলার, শুধুমাত্র খুব একটা স্পটলাইট তার উপর দেওয়া হয় না, সেই জন্য আমরা তার কথাটা গুরুত্ব দিই না। কিন্তু কার্লিটো অনেক বছর ধরে রেসলিং করছে, প্রায় বলতে পারো জন সিনার মতনই তার অবস্থা। জন সিনার যেমনি শরীর জবাব দিয়ে দিচ্ছে তেমনি কার্লিটোরও শরীর জবাব দিতে শুরু করে দিয়েছে। তো সেই হিসাবেই কার্লিটো বলছে যে হয়তো সে আর বেশি দিন রেসলিং করতে পারবে না, তার আর হয়তো কয়েক বছরই বাকি আছে, আর তারপর সে রিটায়ারমেন্ট নিয়ে নেবে। ডাব্লিউডব্লিউ 2K25 যে গেমটা রয়েছে তাতে একটা স্পেশাল তো পুরো আইল্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, সেই আইল্যান্ডে কিছু ফিচার এখানে দেখতে পাচ্ছি। এখানে পুরো লিস্ট তোমরা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে এখানে 50 জন প্লেয়ার থাকবে, এখানে লাইভ ইভেন্ট হবে, তারপর চ্যালেঞ্জেস থাকবে, ডাব্লিউডব্লিউ থিম ল্যান্ডমার্ক হবে, এছাড়া এখানে ডিপ কাস্টমাইজেশন অ্যান্ড পার্সোনালাইজেশন টু মাই সুপারস্টারেরও ফিচার রয়েছে। তো এটা একটা প্রায় বলতে পারো যে ফ্রি ফায়ার পাবজির মতো একটা ব্যাটেল রয়্যাল টাইপের হবে, কারণ এখানে একসাথে 50 জন প্লেয়ার এই আইল্যান্ডটার মধ্যে নামতে পারবে, মানে খেলতে পারবে, যেমনটা আমরা সাধারণত ফ্রি ফায়ার আর ওই ব্যাটেল রয়্যাল টাইপের গেমেতে খেলে থাকি। তো এটা একটা একদম আলাদা এক্সপিরিয়েন্স হতে চলেছে, যারা খেলবে তাদের তো ভাই মজাই মজা। তবে আমাদের জন্য এই গেমটা মোবাইলে অ্যাভেলেবেল হতে এখন অনেক টাইম বাকি আছে, আর এখন যদি খেলতে চাও তাহলে ওই প্লে স্টেশনে এই গেমের সিডি কিনে খেলতে হবে, আর যার জন্য অনেক টাকার দরকার। আর যদি মোবাইলে খেলতে চাও তার জন্য এখন ওয়েট করতে হবে অনেক দিন। ওই 2025 সালের শেষে এই গেমটা আশা করা যাচ্ছে যে মোবাইলে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এর পরের নিউজটা হচ্ছে শিনস্কে নাকামুরা রিলেটেড। এমনটা নিউজ আসছে যে শিনস্কে নাকামুরা হয়তো তার চ্যাম্পিয়নশিপ এলিমিনেশন চেম্বার প্রিমিয়াম লাইভ ইভেন্টে ডিপেন্ড করতে পারে, করে তো খুবই ভালো। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে যে যখন থেকে শিনস্কে নাকামুরা চ্যাম্পিয়ন হয়েছে তখন থেকে একবারও সে তার টাইটেল বলতে পারো অফিসিয়ালি ডিফেন্ড করেনি। একবার ডিফেন্ড করেছিল, তবে সেখানে ডিসকোয়ালিফিকেশন হয়ে গেছিলো। আর সাকসেসফুলি সে তার টাইটেল একবার ডিফেন্ড করেছে, সেটা একটা ডার্ক ম্যাচে। ডার্ক ম্যাচ আর লাইভ ইভেন্টের ম্যাচের মধ্যে তো কোনো পার্থক্য নেই, ওটা শুধুমাত্র যে সমস্ত ফ্যান্সরা টিকিট কেটে খেলা দেখতে আসছে তাদের এন্টারটেন করার জন্য। তো দেখতে গেলে এখনও পর্যন্ত একবারও সে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তার টাইটেল সাকসেসফুলি ডিফেন্ড করেনি। তো এটা একটা কী বা বলবো, সেই এর থেকে তো ভালো ছিল যে এলএ নাইটের কাছে চ্যাম্পিয়নশিপ থাকতো। নাকামুরাকে চ্যাম্পিয়ন বানিয়ে কোনো রকম লাভ তো সেরকম দেখতে পাচ্ছি না। আর এখন করে কি হয় যে যখন ইউএস চ্যাম্পিয়নশিপের কথা মনে পড়ে তখন আমার প্রথমে তো এলএ নাইটের নামই মাথায় আসে। আমি তো ভাবি যে এলএ নাইটই এখন চ্যাম্পিয়ন আছে, কিন্তু পরে একটু মাথায় জোর দিলে মনে পড়ে যে না, এলএ নাইটকে তো নাকামুরা হারিয়ে দিয়েছে, এখন নাকামুরা চ্যাম্পিয়ন। তো তোমরা তো অবস্থা দেখতেই পাচ্ছ, ডাব্লিউডব্লিউ নাকামুরাকে এমন একটা ইউএস চ্যাম্পিয়ন বানিয়েছে যাকে আমাদের কষ্ট করে মনে করতে হচ্ছে যে কে ইউএস চ্যাম্পিয়ন। আর আমরা তো ভুলে গেছি যে ইউএস চ্যাম্পিয়নশিপ কার কাছে রয়েছে। তো এই হচ্ছে বুকিংয়ের অবস্থা। কাউকে চ্যাম্পিয়ন বানিয়েছে বলে যে খুব ভালো কিছু হচ্ছে সেরকম কোনো কথা নেই, আর এটাই হচ্ছে তার জলজান্ত উদাহরণ। আর আমাদের রুসেফ তো এইডব্লিউ থেকে রিলিজ হয়ে গেছে, কিন্তু এইডব্লিউ থেকে রিলিজ হওয়ার পর আমরা এখানে তার পুরনো ট্যাগ টিম পার্টনার, লিগ অফ নেশনের ট্যাগ টিম পার্টনার সেমাসের সাথে তার ফটো দেখতে পাচ্ছি। অনেকদিন পর আবার রিইউনিয়ন হয়েছে বলতে পারো। রুসেফ এখন বেশ খুশি লাগছে। এইডব্লিউতে যতক্ষণ ছিল তখন তো বলতে পারো সব থেকে খারাপ সময় তার গেছে, তার বউ তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে, এছাড়া আরও অনেক সমস্যা তো ছিল এইডব্লিউতে। এখন ফাইনালি মনে হয় রুসেফ ওইসব আলতু ফালতু জিনিস থেকে রিকভার করে নিয়েছে, আর এখন সে তার লাইফটাকে একটু এনজয় করছে। আর কদিন পর হয়তো আমরা তাকে ডাব্লিউডব্লিউতে রিটার্ন করতেও দেখতে পেতে পারি। তবে এখন তো আমাদের রুসেফ ভাই সেমাসের সাথে পার্টি করছে। আর ড্রু ম্যাকিন্টায়ার তো স্ম্যাকডাউনের এপিসোডে বলেছিল যে জিমি উসো যদি আগে ইট বলতো তাহলে হয়তো আজ যে উসোর জায়গায় সে হতো, সে অনেক বেশি পপুলার হতো, আর সে আজ রয়্যাল রাম্বল উইনারও হতো। তো দেখতে গেলে একদিকে ঠিকই বলেছে। 2021 সালে জিমি উসোই কিন্তু প্রথমে ইট কথাটা ইউজ করে। দেখতে পাচ্ছ এখানে জিমি উসো 2021 সালে ইট লেখা একটা হুডি পরে আসতো, কিন্তু তারপর সেটা যে উসো ইউজ করা শুরু করে, আর এখন যে উসো সেই ইট করে কোথায় পৌঁছে গেছে দেখতেই পাচ্ছ। তো কথাটা তো জিমির ছিল, কিন্তু জিমি ওটাকে অতটা গুরুত্ব দেয়নি, আর যে গুরুত্ব দিল আর সে কোথা থেকে কোথায় পৌঁছে গেল।
তো ড্রু ম্যাকিন্টার তো একদম ঠিকই কথা বলেছে, যদি আজ জের জায়গায় আগে জিমি উসো ইট করতো তাহলে হয়তো আজ আমরা মেন ইভেন্ট জে উসোর জায়গায় মেন ইভেন্ট জিমি উসো দেখতে পেতাম। আর এমনিতে তো রিসেন্ট টাইমে এইডাব্লিউ নিয়ে খুব একটা কথা হয় না, কিন্তু এইডাব্লিউতে একটা অনেক বড় ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে, সেটা হচ্ছে একটা ড্রিম ম্যাচ বলতে পারো। এটা হচ্ছে ডিন অ্যামব্রোস ভার্সেস এজের মধ্যে ম্যাচ। এখানে এইডাব্লিউ রেভলিউশন যেটা মার্চের 9 তারিখে হবে, সেখানে আমরা এইডাব্লিউ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য ডিন অ্যামব্রোস ভার্সেস এইজের ম্যাচ দেখতে পাবো। এটা তো ডাব্লিউতে আমাদের দেখার খুব ইচ্ছা ছিল, কিন্তু এইডাব্লিউতেই হচ্ছে, তো সেখানেই না হয় দেখে নেবো। এইটা একটা বলতে পারো অনেক বড় ম্যাচ, একদম রেসলম্যানিয়া লেভেলের ম্যাচ। তবে একটা জিনিস তো কনফার্ম যে এই ম্যাচের প্রতি ফ্যান্সরা বেশ ইন্টারেস্ট দেখাবে, এটা অ্যাট্রাকশন গ্র্যাব করবে। যেহেতু এটা এইডাব্লিউতে হচ্ছে, তাই এই ম্যাচটা বেশ ব্রুটালও হতে চলেছে। এখানে আমরা রেসলিং কোয়ালিটি অনেক ভালো দেখতে পাবো। ডাব্লিউতে হলে বেশ কিছু প্রোটোকল থাকতো, যেগুলোর ফলে হয়তো ম্যাচটা অতটা হাই লেভেলে যেতে পারতো না। তবে যেহেতু এই ম্যাচটা এইডাব্লিউতে হচ্ছে, তাই এটা বলতে পারো যেখানে এখানে স্টোরি লাইন খুব একটা জোরদার থাকুক আর না থাকুক, এখানে আমরা রেসলিং কোয়ালিটি কিন্তু 1 নম্বর দেখতে পাবো। তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে যে আমরা রোমান রেন্সকে কি এলিমিনেশন চেম্বারে দেখতে পাবো, তো দেখো চান্স তো রয়েছে এখানে। রোমান এলিমিনেশন চেম্বারে যদি রিটার্ন করে, তাহলে শুধুমাত্র সেথ রলিন্সের জন্য রিটার্ন করবে। কোনোভাবে এলিমিনেশন চেম্বার ম্যাচের ভেতরে ঢুকে, ওই চেম্বারের ভেতর ঢুকে সেথ রলিন্সের উপর অ্যাটাক করবে, যার ফলে সেথ রলিন্স ওইখানে ম্যাচটায় হেরে যাবে। তো এইটা একটা চান্স হতে পারে। আর এখনও পর্যন্ত তো সেথ রলিন্স কোয়ালিফাইও করেনি। সেথ রলিন্স ভার্সেস ফিন ব্যালারের মধ্যে ম্যাচ হবে, যেখানে সেথ রলিন্সের চান্স জেতার খুব বেশি, মানে সেথ রলিন্সেরই জেতার চান্স খুবই বেশি। তো এবারে এমনটা হতে পারে যে এটা চান্স তো খুবই কম লাগছে, কিন্তু এমনটা ধরো হয়ে গেল যে পরের সপ্তাহে রতে সেথ রলিন্স ভার্সেস ফিন ব্যালারের মধ্যে ম্যাচ হচ্ছে, আর সেখানে রোমান রেন্স কোনোভাবে রিটার্ন করলো, আর যার ফলে সেথ রলিন্স ফিন ব্যালারের কাছে হেরে গেল, আর ফিন ব্যালার চলে গেল এলিমিনেশন চেম্বার ম্যাচে। আর তারপর যেহেতু এখানে সেথ রলিন্স রোমানের জন্য ম্যাচ হেরে গেছে, তাই এখান থেকে তাদের রাইভালরি শুরু হয়ে গেল। কিন্তু এটা হওয়ার চান্স তো কম লাগছে, কারণ রোমান রেন্স রয়্যাল এপিসোডে আসবে এটা তো খুব একটা বলা যায় না, কারণ তার অ্যাপিয়ারেন্সের হাল তো আমরা দেখেই নিয়েছি। প্রিমিয়াম লাইভ ইভেন্টেই তাকে আমরা খুব একটা দেখতে পাই না, তাহলে রয়্যাল এপিসোডে তাকে আশা করাটাই বলতে পারো একটু বেশি হয়ে যাচ্ছে। তবে আসতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে আসবে না। হয় এলিমিনেশন চেম্বারে আসবে, আর নয় সেই একেবারে এলিমিনেশন চেম্বারের পরই আমরা এই স্টোরি লাইনের সূত্রপাত দেখতে পাবো। এলিমিনেশন চেম্বারের পর আর বলতে পারো 1.5 মাসের মতো টাইম আছে রেসলম্যানিয়ার, তো ওই 1.5 মাস টাইমই যথেষ্ট এদের রাইভালরি বিল্ড করার জন্য। হয়তো রোমান এলিমিনেশন চেম্বারের পরেই আসবে। আর হচ্ছে দেখতে গেলে সেথ রলিন্সেরই আমার মনে হচ্ছে চান্স বেশি আছে এলিমিনেশন চেম্বারে যাওয়ার। ফিন বেলার তো মনে হয় না জিতবে, কারণ সেথ রলিন্সেরই একটু স্টার পাওয়ার বেশি ফিন বেলার থেকে। তো সেই হিসাবে এলিমিনেশন চেম্বারে ম্যাচটা যদি বড় লেভেলের বানাতে হয়, তাহলে সেখানে ফিন বেলার নয়, বরং সেথ রলিন্সের মতো বড় স্টারকেই দরকার। তো আমার মতে পরের সপ্তাহে রোমান রেন্স আসবে কি আসবে না সেটা তো আমি বলতে পারবো না, তবে আমার তো মনে হচ্ছে সেথ রলিন্সই এলিমিনেশন চেম্বারের জন্য কোয়ালিফাই করবে। তো এবারে স্যার একটা বড় ইন্টারেস্টিং নিউজ নিয়ে, এমনটা নিউজ আসছে যে এখন নাকি সিএম পাঙ্কে এখানে জন সিনা আর কোডি রোডসের যে ম্যাচটা হতে চলেছে রেসলম্যানিয়াতে, সেখানে অ্যাড করা হবে, এমনটাই তো এখানে আশা করছে। আর সব দিক দিয়ে অডস দেখতে গেলে আর সমস্ত নিউজ সোর্সের দিক দিয়ে দেখতে গেলে জন সিনাই এখানে এলিমিনেশন চেম্বার ম্যাচ জিতবে, এটা নাকি একদম 2-3 মাস আগে থেকে ঠিক হয়ে গেছিলো। তো সেই হিসাবে তো জন সিনাই কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে, কিন্তু এখানে সিএম পাঙ্কেও অ্যাড করা হতে পারে, এমনটা এখন নিউজ এসছে। আর দেখতে গেলে তো অবাক হওয়ার খুব একটা কিছু নেই, কারণ সিএম পাঙ্ক তো রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করবে বলে সেই কবে থেকে লাভালাভি করছে। আর তাছাড়া দেখতে গেলে রোমান ভার্সেস সেথের যে ম্যাচটা হচ্ছে, সেখানে সিএম পাঙ্কে ঢোকানোরই বা কী দরকার, কারণ রোমান ভার্সেস সেথের ম্যাচটা এমনিতেই অনেক বড়। সিএম পাঙ্ক ঢুকলে ম্যাচটা অনেক হাই লেভেলের হয়ে যাবে, অনেক বেশি স্টার পাওয়ার থাকবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম যে ডাব্লিউডব্লিউই সাধারণত ট্রিপল থ্রেড ম্যাচ বা মাল্টি পার্সন ম্যাচ যখন করায়, তখন হয় নাম্বার 1 কন্টেন্ডারের জন্য ম্যাচটা হয়, আর নাহলে চ্যাম্পিয়নশিপের জন্য হয়। তো চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচটা তো হচ্ছে না, তাহলে নাম্বার 1 কন্টেন্ডারশিপই একটা এখানে চান্স রয়েছে, কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি না কোন দিক দিয়ে হবে। আর ডাব্লিউডব্লিউ তো সেদিকে যাওয়ার কোনো আশাই দেখতে পাচ্ছি না। তো সেই হিসাবে দেখতে গেলে ডাব্লিউডব্লিউ ওখানে হয়তো ট্রিপল থ্রেট করবে না, কারণ সিএম পাঙ্ক তো রোমানের ওপর অ্যাটাক করেনি, তাই সেই হিসাবে দেখতে গেলে এখানে শুধুমাত্র সেথের সাথেই ঝামেলা। তো সেটা নয় পরে মিটিয়ে হয়ে যাবে, আপাতত এখন সেথের ঝামেলাটা রোমানের সাথেই বেশি দেখতে পাচ্ছি। তো রোমানের সাথে সেথের ম্যাচ হোক একটা সিঙ্গলস ম্যাচ, যেটা দেখতে গেলে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচের থেকেও অনেক বড় ম্যাচ, এটা রেসলম্যানিয়া নাইট 1 আরামসে মেন ইভেন্ট করতে পারে। সিএম পাঙ্কে এখানে জন সিনা আর কোডি রোডসের মধ্যে ঢুকিয়ে দেওয়া হোক, এটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে আর চ্যাম্পিয়নশিপের জন্য হবে। তো দেখতে গেলে আর কোনো সমস্যা নেই, এখানে ম্যাচটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। কোডি রোডসের সাথে এখানে সিএম পাঙ্কের ম্যাচ দেখতে পাবো, আবার জন সিনা ম্যাচে থাকবে। তো এই ট্রিপল থ্রেড ম্যাচটা একটা অনেক বড় রেসলম্যানিয়া মেন ইভেন্ট হয়ে যাচ্ছে। তো
তো সেই হিসাবে দেখতে গেলে তো সমস্যাই এখানে পুরোপুরি মিটে যাচ্ছে। এখানে রেসলম্যানিয়া নাইট 1-এ সেথ ভার্সেস রোমান দেখতে পাবো, আর রেসলম্যানিয়া নাইট 2-তে এখানে ট্রিপল থ্রেট ম্যাচটা দেখতে পাবো। এতে করে সিএম পাঙ্কের রেসলম্যানিয়া মেন ইভেন্ট করার স্বপ্নও পূরণ হয়ে যাবে, জন সিনাও তার চান্স পেয়ে গেল, আর কোডি রোডস তো মেন ইভেন্ট করবেই, তার কাছে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ রয়েছে। আর আমার তো মনে হয় না যে গান্থার ভার্সেস জেউসের ম্যাচটা না তো নাইট 1-এর মেন ইভেন্ট করতে পারে, না তো নাইট 2-এর মেন ইভেন্ট করতে পারে, কারণ ওই ম্যাচটা অত বড়ই নয় যে ওটাকে মেন ইভেন্টে রাখবে, আর মেন ইভেন্টে রাখলে ফ্যান্সরা এমনিতেও দেখতে চাইবে না। রেসলম্যানিয়ার 40-র মেন ইভেন্টকে যেমন ফ্যান্সরা ডাব্লিউডব্লিউইর ইতিহাসের সব থেকে গ্রেটেস্ট মেন ইভেন্ট বলেছিল, এবার ঠিক তার এক বছর পর রেসলম্যানিয়া 41-এর মেন ইভেন্টকে সব থেকে বাজে মেন ইভেন্ট বলবে, এটাও আমরা হয়তো দেখতে পাবো। তো সেই হিসাবে দেখতে গেলে গান্থার ভার্সেস জেউসো তো আমি দেখতে পাচ্ছি না যে মেন ইভেন্ট করছে, যেখানে এত বড় বড় ম্যাচ আছে সেখানে গান্থার ভার্সেস জেউসো কেনই বা মেন ইভেন্ট করবে। আর যদি আমরা এই ট্রিপল থ্রেট ম্যাচটা দেখতে পাই তাহলে আরেকটা জিনিস ভালো হবে যে এখানে রয়্যাল রাম্বলে কী হয় যে রয়্যাল রাম্বলে জেউসো জিতেছে, তার ফলে রেসলিং ফ্যান্সরা তো একদমই খুশি নয়, কিন্তু দেখতে গেলে এখানে সিএম পাঙ্কের ফ্যান্সরাও চেয়েছিল যে সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতুক, আবার জন সিনার ফ্যান্সরা চেয়েছিল যে জন সিনা রয়্যাল রাম্বল জিতুক, কিন্তু যখন জেউসো জিতে গেল তো সিএম পাঙ্ক আর জন সিনার ফ্যান দুজনেই আপসেট হয়ে গেল, তারা সবাই মিলে ট্রিপল এইচকে ক্রিটিসাইজ করছে। তো সেই হিসাবে দেখতে গেলে তো রয়্যাল রাম্বল যে জিতবে সে তো রেসলম্যানিয়া মেন ইভেন্ট করবে, সে চ্যাম্পিয়নশিপের জন্য লড়বে। তো এখানে তো আমরা সেটাই দেখতে পাচ্ছি, জন সিনা আর সিএম পাঙ্ক রয়্যাল রাম্বল জিতে নিত কী হয়েছে, তারা চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ তো পেয়েই যাবে রেসলম্যানিয়াতে, তাও আবার কোডি রোডসের এগেনস্টে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ, আবার নাইট 2-এর মেন ইভেন্ট। তো সেই হিসাবে দেখতে গেলে জন সিনা আর সিএম পাঙ্কের ফ্যান্সরা রয়্যাল রাম্বল থেকে যে ডিসঅ্যাপয়েন্টমেন্টটা পেয়েছিল সেটার থেকে অনেকটা এখানে উতরে যাবে। তো এইটা একটা অনেক ভালো জিনিস। তো ডাব্লিউডব্লিউইর কাছে অপশান তো খুবই ভালো রয়েছে, এখানে দুটো বড় ম্যাচ করার চান্স রয়েছে। বেকার সিএম পাঙ্কে সে তার রোমানের মধ্যে ঢুকিয়ে তো লাভ নেই, কারণ সেখানে পাওয়ার তো কিছু নেই, শুধুমাত্র একে অপরের প্রতি রাগ রয়েছে। তো সিএম পাঙ্কে ওর থেকে ভালো এখানেই দিয়ে দাও চ্যাম্পিয়নশিপের জন্য, তো ম্যাচের এখানে কোয়ালিটিও বাড়বে, ম্যাচের শোভাও বাড়বে, আর নিঃসন্দেহে এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট রেসলম্যানিয়া মেন ইভেন্টও হয়ে যাবে। তো এবার দেখা যাক কী আছে, ভালো ভালো অপশান তো খোলা রয়েছে, কিন্তু ট্রিপল এইচের উপর তো আমার ভরসা নেই। আর তাছাড়া যদি এই ম্যাচটা রেসলম্যানিয়াতে হয় তাহলে আমি দেখতে চাইবো যে কীভাবে হয়, কারণ এলিমিনেশন চেম্বার তো যে কোনো একজনই জিতবে, হয় জন সিনা জিতে গেল, নয় সিএম পাঙ্ক জিতে গেল, তো যে কোনো একজনই জিতবে, আর যে কোনো একজনই কোডি রোডসকে চ্যালেঞ্জ করবে। তো এখানে এই ম্যাচটা যদি ট্রিপল থ্রেট হয় তাহলে আমরা হয়তো এমনটা দেখতে পেলাম যে কোডি রোডসের অপোনেন্ট হয়ে গেল জন সিনা এলিমিনেশন চেম্বার জিতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করলো, তারপর ডাব্লিউডব্লিউই কীভাবে সিএম পাঙ্ককে এই ম্যাচে ঢোকায়, এটাই দেখা বেশ ইন্টারেস্টিং হবে। তো দেখা যাক স্টোরি লাইন কোন দিকে যায়। আপাতত এখন এলিমিনেশন চেম্বার কে জিতবে সেটা অনেক বড় কথা, বড় বড় নিউজ সোর্স তো এটা বলছে যে জন সিনাই জিতবে একদম কনফার্ম, কিন্তু আবার অনেকে এটা বলছে যে সিএম পাঙ্কও নাকি জিততে পারে, জন সিনা হয়তো এই ম্যাচটা জিতবে না, তার কারণ হচ্ছে লোগান পলের জন্য জন সিনা নাকি এলিমিনেট হয়ে যাবে, আর তারপর আমরা রেসলম্যানিয়াতে জন সিনা ভার্সেস লোগান পল দেখতে পাবো। তো এটা যদি হয় তাহলে তো বলবো খুবই খারাপ প্ল্যান, এইটা কেই বা দেখতে চাই। এটা এই ম্যাচটা সামার স্ল্যামে করানো যেতে পারে, কিন্তু এটা রেসলম্যানিয়া লেভেলের ম্যাচ তো একদমই নয়। আর জন সিনার শেষ রেসলম্যানিয়া, তাহলে তাকে চ্যাম্পিয়নশিপের জন্যই অবশ্যই ম্যাচ দেওয়া উচিত, এটা আমি মনে করি। আর জন সিনা তার জীবনের শেষ রেসলম্যানিয়াতে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য সে চেস করছে চ্যাম্পিয়নশিপ, এটাই তো বেস্ট ফর বিজনেস হবে। তো সেই হিসাবে দেখতে গেলে ডাব্লিউডব্লিউই এটাই হয়তো করবে, এটাই করার চান্স বেশি, কিন্তু এই টাকলার মাথা কখন খারাপ হয়ে যায় বলা যায় না, হয়তো দেখতে পেলাম জন সিনাকে এমন একটা ম্যাচ দিয়ে দিল যেটা কেউ দেখতেই চায় না। তো কোনো ভরসা নেই এই ট্রিপল এইচের। তো এই হচ্ছে এখনকার সিচুয়েশান। তো এখন কী হয় সেটা তো আমরা কদিন পরই দেখতে পাবো, তো দেখা যাক ভালো কিছু আমরা দেখতে পাই কিনা। আর এই নিউজ ভিডিওটা এখানেই শেষ। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউইর পরের একটা নিউজ ভিডিওতে।